أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم على نبينا محمد। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের আজকের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ইফেক্টিভ লার্নিং টেকনিক্স। আমরা সবাই প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, কিন্তু সেই শেখাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইফেক্টিভলি শিখতে পারি না। সেটার কারণ হচ্ছে আমরা আসলে জানি না কিভাবে ইফেক্টিভলি শিখতে হয়। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কিভাবে ইফেক্টিভলি আমরা শিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। প্রথমেই আমরা গোলস অফ লার্নিং নিয়ে কথা বলবো। কোনো কিছু শেখার প্রাইমারি গোল হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো ইকোনমিক্সে পড়ি, আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য পড়ব বা শিখব। সেটা এভাবে হতে পারে, ধরেন আপনি ইকোনমিস্ট হওয়ার পরে আপনি চিন্তা করলেন যে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কিভাবে কাজ করা যায়। সেই অর্থে আপনি দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করছেন, এবং এটা হচ্ছে মানব জাতির একটা সেবা করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এভাবে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যা কিছু শিখতে যাই সেটা শেখার ক্ষেত্রে আমাদের প্রাইমারি গোল হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। তারপর আমাদের সেকেন্ডারি গোল হতে পারে যে আমরা নলেজেবল হব, স্কিলড হব, আমরা জীবিকা অর্জন করব, আমরা রেকগনিশন এবং রেসপেক্ট আর্ন করার চেষ্টা করব। এগুলো আমাদের সেকেন্ডারি গোল হতে পারে। কখনোই জীবিকা অর্জন করা, স্কিলড হওয়া, রেপুটেশন আর্ন করা এগুলা প্রাইমারি গোল হওয়া উচিত না। আমাদের অবশ্যই প্রাইমারি গোল হওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। ইফেক্টিভ লার্নিংয়ের জন্য কিছু পূর্বশর্ত রয়েছে। পূর্বশর্তের প্রথমত হলো আল্লাহর কাছে দোয়া করা। আপনি আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন, আল্লাহ আমি এই জিনিসটা শিখছি, আল্লাহ আমার এই শেখার ক্ষেত্রে বারাকাহ দান করুন। 2 নম্বর ব্যাপার হচ্ছে আপনার একটা লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে, যে আপনি শিখবেন, এই অ্যাটিটিউডটা আপনার থাকতে হবে। কথার কথা, ধরুন আজকের এই সেশনটা আপনি দেখছেন, আপনি যদি মনে করেন এটা থেকে আর কী এমন শিখব, সেটা যদি আপনি মনে করেন তাহলে আসলে আপনার লার্নিং অ্যাটিটিউডটা থাকলো না, আপনি এটা থেকে আসলে কিছুই শিখবেন না। সো আপনাকে এই লার্নিং অ্যাটিটিউডটা এনশিওর করতে হবে। থার্ড যে পয়েন্টটা, যে আপনার একটা ড্রিম থাকতে হবে, যে আপনি এই যে শিখছেন, শেখার এন্ড রেজাল্টটা কি হবে, এই শেখার ফলে আপনি কি অর্জন করবেন, এই শেখার ফলে আপনার কি উন্নতি হবে, এই জিনিসগুলো আপনার মাথায় থাকা উচিত। তাহলে দেখা যাবে যে আপনার লার্নিংটা অনেক ফান হবে, অনেক আপনি উৎসাহ বোধ করবেন ইনশাআল্লাহ। এবারে আমরা কথা বলবো আমরা কিভাবে চিন্তা করি। আমরা ফান্ডামেন্টালি 2 ভাবে চিন্তা করি। একটা হচ্ছে ফোকাস মোড অফ থিঙ্কিং, আর একটা হচ্ছে ডিফিউজড মোড অফ থিঙ্কিং। ধরেন আপনি কোনো কিছু 2টা সংখ্যাকে আপনি গুণ করবেন, যেমন 3 গুণ 3, এই জিনিসটা যখন আপনি সমাধান করতে যাচ্ছেন তখন আপনি হচ্ছে ফোকাস মোড অফ থিঙ্কিং ব্যবহার করছেন। আর যখন আমরা কোনো অপরিচিত সমস্যা, কোনো জটিল কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে চিন্তা করি, বা কোনো ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে চিন্তা করি, তখন আমরা হচ্ছে ডিফিউজ মোড অফ থিঙ্কিং ব্যবহার করি। আপনি কখনো দেখবেন যে আপনার কোনো একটা সমস্যা আপনি পড়েছেন, এটার কোনোভাবেই সমাধান পাচ্ছেন না, হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এটা সমাধান পেয়ে গেছেন। তো এটা কীভাবে হলো? কারণ হচ্ছে আপনি ডিফিউজ মোড অফ থিঙ্কিং আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করছিল, এই কারণে আপনি এই সমাধান পেয়েছেন। এবারে আমরা কথা বলবো মেমোরি সম্পর্কে। আমাদের মেমোরি ফান্ডামেন্টালি 2 ধরনের, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি হচ্ছে আমরা যখন কোনো কিছু শুনি, দেখি বা পড়ি প্রথমে, সেটা তখন শর্ট টার্ম মেমোরিতে থাকে। ধরেন আমি যখন কোনো কিছু পড়লাম, সেটা তখন আমাদের এই প্রিফ্রন্টাল কর্টেক্স, এখানে মাথার অগ্রভাগ যেটা, এই জায়গাটায় প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, এই জায়গাটায় আমাদের তখন থাকে মেমোরিটা। এখানে আমরা একসাথে 4টি ইনফরমেশন সর্বোচ্চ নিতে পারি। তারপর লং টার্ম মেমোরি হচ্ছে একটা প্রোডাক্টের ওয়্যার হাউসের মতো।
সেটা কীরকম? যখন আপনি একটা প্রোডাক্ট আপনার দরকার হলো, আপনি ওয়্যার হাউস থেকে নিয়ে গেলেন, আবার যখন দরকার নাই তখন আবার ওয়্যার হাউসে রেখে দিলেন। তো এটা কখন ঘটে? সেটা তখন ঘটে যখন আমরা কোনো কিছু নিয়ে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করি বা একাধিকবার চিন্তা ভাবনা করি। আপনি একটু চিন্তা করেন সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহা কি আপনি কখনো ভুলবেন? কারণ হচ্ছে আপনি এত বেশি এটা রিপিট করেছেন, এত বেশি রিকল করেছেন, যার ফলে এটা পার্মানেন্ট মেমোরিতে একেবারে পার্মানেন্ট হয়ে গিয়েছে। সো এইটা সহজে ভোলার কথা না, কোনোভাবেই ভোলার কথা না। আমরা যখন ছোটোবেলায় যে সকল কবিতা পড়েছি এগুলো এখনও কেন মনে আছে, অথচ আমি যখন ক্লাস 10-এ যেসব কবিতাগুলো পড়েছি সেগুলো মনে নাই কেন? তার কারণ হচ্ছে আমরা বারবার রিপিট করেছি, এই কবিতাগুলো বারবার পড়েছি, সে কারণে আমাদের এটা লং টার্ম মেমোরিতে আছে। এবারে আমরা কথা বলবো লার্নিংয়ের ক্ষেত্রে ঘুমের গুরুত্ব সম্পর্কে। ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন রাতের বেলা ঘুমাই, আমাদের ব্রেইনে দিনের বেলায় যেসব টক্সিনগুলো জমা হয় সেগুলো হচ্ছে ওয়াশ অ্যাওয়ে হয়ে যায়, অর্থাৎ দূরীভূত হয়ে যায় ঘুমের সাথে সাথে। তার পাশাপাশি আমাদের যেসব আইডিয়াস এবং কনসেপ্ট রয়েছে সেগুলো পরিষ্কার হয় ঘুমের মাধ্যমে। এছাড়াও যে সকল অগুরুত্বপূর্ণ পার্ট রয়েছে আমাদের মেমোরিতে সেগুলো রিমুভ হয়ে যায় ঘুমের মাধ্যমে। এখন কথা হলো কতটুকু ঘুমাবো আমরা। বিজ্ঞান এখন বলে 7 থেকে 9 ঘন্টা ঘুম যথেষ্ট বা আদর্শ। কিন্তু এখানে কথা হচ্ছে যে এতটুকু ঘুম কি আসলেই দরকার? আমরা এখন বিজ্ঞান আরেকটি তথ্য আমাদেরকে দিয়েছে, সেটা হলো প্রথম রাতের 1 ঘন্টা ঘুম শেষ রাতের 3 ঘন্টা ঘুমের সমান। সো আপনি যদি প্রথম রাতে 1 ঘন্টা ঘুমান, সেটার বেনিফিট আপনি শেষ রাতে 3 ঘন্টা সমান পাবেন। আমরা এখন নর্মালি হচ্ছে রাত 1টা-2টা বাজে ঘুমাতে যাওয়া, এটা খুবই একটা খারাপ আইডিয়া। কারণ অ্যাজ পার অ্যাজ লার্নিং কনসার্ন, আপনার হেলথ কনসার্ন, এটা খুবই একটা খারাপ আইডিয়া। এত দেরিতে ঘুমে যাওয়াটা আমাদের সুন্নাহ সম্মতও না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ পড়ি, তখন আমরা দেখব উনি নর্মালি রাত 9টা 9:30টার সময়ই ঘুমিয়ে যেতেন এবং রাত 1টা থেকে 2টা এই সময় উনি উঠতেন। তাহলে উনি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা হয়তো ঘুমাতেন। তো এই ঘুমটাই উনি কিন্তু আর ঘুমাতেন না। এই ঘুমটা ওনার জন্য ইনাফ ছিল। উনি দুপুরবেলা একটু ন্যাপ নিতেন, সেটা অল্প সময়ের জন্য। এটিই ছিল ওনার ঘুম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কাজই অনুসরণীয়, এক্ষেত্রে ঘুমের ক্ষেত্রেও এই ব্যাপারটি আমাদের জন্য অনুসরণীয় হতে পারে। এবারে আমরা কথা বলবো এক্সারসাইজ নিয়ে। এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিভ টু ইউর ব্রেইন। আপনি যখন দেখবেন, আপনি যখন দৌড়ান বা হচ্ছে আপনি জিম করেন, আপনার শরীরে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। এটার কারণ হচ্ছে আপনার শরীরে তখন এন্ডোরফিন বা হ্যাপিনেস হরমোন রিলিজ হয়। এই হ্যাপিনেস হরমোনের ফলে আপনি সেই ভালো বোধটা করেন। এক্সারসাইজের ফলে আমাদের যে ব্রেইনে নিউরনসগুলো তৈরি হয় সেগুলো সারভাইভ করে। আলটিমেটলি এগুলো আমাদের বেটার লার্নিংয়ের ক্ষেত্রে হেল্পফুল হয়। এবারে আমরা লার্নিং টেকনিক্স সম্পর্কে কথা বলবো। প্রথমে আসে চাঙ্কিং। চাঙ্কস হচ্ছে বিটস অফ ইনফরমেশন, যেগুলো একসাথে জোড়া লাগালে একটা মিনিং তৈরি করে। যেমন ধরেন PEN, এই 3টা লেটার একসাথে হয়ে একটা শব্দ তৈরি করেছে, পেন। তো এটা একটা মিনিং তৈরি করেছে, সুতরাং এটি একটি চাঙ্ক। চাঙ্কিংটা অনেকটা এরকম যে অনেকগুলো কম্পিউটারের ফাইল একটা জিপ ফাইলে রূপান্তর করার মতো। কোনো বিষয়ে যার যত বেশি চাঙ্কস থাকবে সে তত বেশি সেই বিষয়ে এক্সপার্ট হবে। ধরেন আপনি ইংলিশ শিখতে চান, তো আপনার এই বিষয়ে ইংলিশে যত বেশি ভোকাবুলারি জানা থাকবে আপনি তত বেশি ইংলিশ বুঝবেন। আপনি ইকোনমিক্সের ক্ষেত্রে ধরেন আপনি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি শিখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যদি এটা শিখতে চান তাহলে আপনাকে ডিমান্ড, সাপ্লাই এবং ইউটিলিটি এই কনসেপ্টগুলো আগে থেকেই আপনার জানা থাকতে হবে। এই কনসেপ্টগুলোর ব্যাপারে আপনার চাঙ্ক তৈরি হয়ে থাকতে হবে, তারপরে আপনি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আপনি বুঝবেন। চাঙ্ক কিভাবে তৈরি করবেন? আমরা আগেই বলেছি
যার যে বিষয়ে যত বেশি চান্স থাকবে সে বিষয়ে তত বেশি এক্সপার্ট। চান্স তৈরি হয় আপনি যখন যে বিষয়টা শিখতে চাচ্ছেন সে বিষয়ে ফোকাসড আনডিভাইডেড অ্যাটেনশন দেন। এটা খুবই খুবই নেসেসারি। আজকের এই ডিস্ট্রাকশনের পৃথিবীতে এটা দেওয়াটা খুব ডিফিকাল্ট। তবে আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে এই ফোকাসড আনডিভাইডেড অ্যাটেনশন দিতে হবে। তারপরে আপনাকে হচ্ছে যে বিষয় শিখতে চাচ্ছেন সে বিষয়ের যে বেসিক আইডিয়াগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এটা যদি না করেন তাহলে আপনার চাঙ্কিংটা খুব ভালো হবে না। তারপরে যে বিষয়টা শিখছেন সে বিষয়ের যে কনটেক্সট আছে সেই কনটেক্সটের সাথে যদি আপনি মিলাইতে না পারেন, যেমন ধরেন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিকে যদি আপনি কন্টেক্সচুয়ালাইজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজে লাগাতে পারবেন না। তারপরে হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার চাঙ্কসটা সলিড হবে। তাহলে আমরা 4টি বিষয় বলেছি। একটা চাঙ্ক তৈরি করার ক্ষেত্রে আপনার ফোকাসড আনডিভাইডেড অ্যাটেনশন লাগবে, তারপর আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক আইডিয়া সেটা লাগবে, তারপর আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট এটা লাগবে, আর হচ্ছে রিপিটেড প্র্যাকটিস, অনেক অনেক বেশি প্র্যাকটিস যখন করবেন আপনার চাঙ্কসটা সলিড হবে। সেকেন্ড যে টেকনিকটার কথা বলবো, উইচ ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক আজকের এই সেশনে, সেটা হচ্ছে রিকল। আমরা কি করি, আমরা প্যাসিভলি রিড করি, শুধু মনে মনে পড়তে থাকি। ধরেন একবার একটা জিনিস পড়লাম, মনে করি যে আমরা এটা বুঝে গেছি বা আমরা পারবো, কিন্তু আলটিমেটলি আমরা পারি না। এটার কারণ হচ্ছে আমরা যখন রিভিশন দিতে যাই আমরা খালি প্যাসিভলি পড়তে থাকি, জাস্ট রিড করি। কিন্তু এটার চেয়ে অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে রিকল। মানে আপনি ধরেন কোনো একটা পেজ পড়লেন, সেই পেজে কি কনসেপ্ট, মূল কনসেপ্ট কি সেটা আপনি ধরেন তখন অন্যদিকে একটা পেজ পড়লেন, পড়ার পরে অন্যদিকে তাকায় এবার চিন্তা করলেন যে আচ্ছা এই পেজে কি কি ছিল বা এই প্যারাগ্রাফে কি ছিল। এটা যদি আপনি রিকল করতে পারেন তাহলে দিস ইজ এ সাইন অফ গুড লার্নিং। এই ব্যাপারটি আমরা দেখতে পাই হিপস মাদ্রাসায়। আপনি যদি কখনও হিপস মাদ্রাসায় যান দেখবেন যে কোনো একজন স্টুডেন্টকে উস্তাদ প্রথমে পড়া দিচ্ছেন, সে নিজে নিজে পড়ছে, তারপর হচ্ছে তার থেকে শুনে, কোরআনটা বন্ধ করে তারপর শোনে। এটা হচ্ছে রিকল। এটার ফলে হয় কি, ইফেক্টিভ লার্নিং হয়, অনেক বেশি রিটেনশন রেশিও অনেক হাই থাকে। আর আমরা যেভাবে প্যাসিভলি রিড করি তাতে আমাদের রিটেনশন রেশিও খুবই লো থাকে, যার ফলে আমরা আলটিমেটলি কিছুদিন পরেই সব ভুলে যাই। এরকমও হয় যে আমরা মাত্র পড়লাম 5 মিনিট পরেই সব ভুলে গিয়েছি। এটা খুবই স্বাভাবিক এখনকার আমাদের এই হাইলি ইন্টারাপশনের যুগে। সো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, এটাকে বিট করার জন্য একটা গুরুত্বপূর্ণ টেকনিক হইতে পারে হচ্ছে রিকল। দ্বিতীয় যে টেকনিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালজি। রূপক অর্থে কোনো কিছুকে মনে রাখা। যেমন ধরেন ফ্লো অব ইলেকট্রিসিটি ইজ লাইক ফ্লো অব ওয়াটার। এটা একটা রূপক অর্থে আপনি মনে রাখলেন। এভাবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও আপনি রূপক অর্থে অনেক কিছুই মনে রাখতে পারেন। তারপরে থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। আপনি যে কোনো জিনিস শিখলেন সেটা আপনি ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম, গ্রাফস, টাইমলাইন এগুলোর মাধ্যমে মনে রাখতে পারেন। এটা খুবই কাজের যদি আপনি এফেক্টিভলি করতে পারেন। ফোর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে মিনিংফুল গ্রুপস। আমরা অনেক সময় যেটা দেখেছি, অনেকেই এই কাজটা করে, আমি নিজেও করেছি। যেমন আমি কোনো বিষয়ের কয়েকটা পয়েন্ট মনে রাখতে চাই, আমরা যেটা করতাম যে সে পয়েন্টের প্রথম অক্ষর দিয়ে এক একটা গ্রুপ বানাইতাম, যার ফলে ওই পয়েন্টগুলো মনে রাখা আমাদের জন্য সুবিধা হতো। তা আপনি নিশ্চয়ই এগুলা ইউজ করতে পারেন। তারপর আপনি যা শিখতে চাচ্ছেন সেগুলা মেমোরেবল কোনো ইভেন্টস এর মাধ্যমে মনে রাখতে পারেন। এগুলা হিস্ট্রির ক্ষেত্রে খুব কাজের। তার পাশাপাশি হচ্ছে কোনো মেমোরেবল সেন্টেন্স ইউজ করতে পারেন শেখার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে। আশা করি এগুলো উপকৃত হবেন আপনারা বেশি। এবারে আমরা কথা বলবো হচ্ছে ইলুশন অফ কম্পিটেন্স নিয়ে। মানে ধরেন আপনি মনে করছেন আপনি কোনো একটা কনসেপ্ট, আইডিয়া শিখছেন, মনে করছেন যে আপনি শিখে গেছেন, আসলে আপনি শিখেন নাই।
হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এর আগেও কথা বলেছি, আমরা প্যাসিভ রিডিং করি। কোনো একটা জিনিস পড়লাম একবার, তারপরে পরের বার জাস্ট হচ্ছে দেখি, পড়তে থাকি এভাবে। তো এটার ফলে আলটিমেটলি হয় কি যে আমরা মনে করি শিখেছি কিন্তু শিখে নাই। এজন্য আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করার একটা মাধ্যম হচ্ছে রিকল। আমরা এর আগেও এ নিয়ে কথা বলেছি। রিকল, যত বেশি আপনি রিকল করতে পারবেন, আপনি ধরতে পারেন যে তত বেশি আপনি শিখেছেন। আর একটা ব্যাপার হচ্ছে কারো কারো একটু রোগ আছে হাইলাইট করা। একেবারে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে যান, কিছু কিছু বইয়ে দেখবেন যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত হাইলাইট করা। আমাদের মধ্যে একটা ইলুশন অফ কম্পিটেন্স তৈরি হয় যে আমি যতটুকু দাগালাম ততটুকু আমার মাথায় ঢুকে গেল, কিন্তু আসলে তা হয় না। কারণ হচ্ছে আপনি আনমনে শুধু হাইলাইট করছেন, আপনি ভালোভাবে মাথায় না ঢুকিয়েই সেটা হাইলাইট করছেন, যার ফলে এটা আসলে আলটিমেটলি আপনার রিটেইন করতে পারছেন না। সো আপনি ঠিক ততটুকুই হাইলাইট করবেন যতটুকু আপনি আসলেই ভালোভাবে বুঝেছেন। একটা একটা ইন্ডিকেটর যে আপনি একটা প্যারাগ্রাফের একটা সেন্টেন্স হাইলাইট করলেন, যেটা তো হচ্ছে কি কনসেপ্টটা লেখা আছে। বেশি বেশি হাইলাইট করার অভ্যাস ভালো নয় লার্নিংয়ের ক্ষেত্রে। যত মিনিমাম হাইলাইট করা যায় ততই ভালো। আরেকটি পয়েন্ট হচ্ছে, আমরা ছোটোবেলায় দেখেছি অঙ্ক করার সময় বা অঙ্ক পরীক্ষার সময় যেটা দেখতাম, শুধু সলিউশনের দিকে তাকাইতাম, যে সলিউশনে মানে সলিউশন দেখে দেখে মনে করতাম যে আহা আমি বোধহয় শিখে গেছি, কিন্তু আসলে পরীক্ষার হলে গিয়ে ধরা খেতাম। তো এটা একটা ব্যাড প্র্যাকটিস, এটাও একটা ইলুশন অফ কম্পিটেন্স। এটা করবেন না। সলিউশন দেখে গিয়ে আসলেই ধরা খাবেন, সুতরাং এটা না করাই ভালো। লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কিছু ভুল করি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ওভার লার্নিং। ওভার লার্নিংটা কীরকম? একই জিনিস বারবার পড়ার চেষ্টা করা, বারবার বোঝার চেষ্টা করা, মানে একই সিঙ্গেল সেশনে অনেক লম্বা সময় ধরে একই জিনিস পড়া, একই জিনিস সলভ করার চেষ্টা করা, এটা 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 একটা ব্যাড প্র্যাকটিস। কারণ হচ্ছে আমাদের লার্নিং প্রসেসটা অনেকটা বডি বিল্ডিংয়ের মতো। যেমন আপনি একদিন জাস্ট ওয়েট লিফটিং করে আপনি মাসল বিল্ড করতে পারবেন না, ঠিক একইভাবে একদিন আপনি একটা সেশনে অনেক লম্বা সময় পড়ে আপনি হচ্ছে একটা কিছু শিখতে পারবেন না। সেজন্য আপনাকে কি করতে হবে? সেটা হচ্ছে আপনি আজকে একটু পড়লেন, একটু বেসিক আইডিয়াটা বোঝার চেষ্টা করলেন, তারপরে কালকে আবার একটু পড়াশোনা করেন, তারপরে তার পরের দিন আবার একটু পড়েন, এভাবে কয়েকদিন পড়েন, তারপরে এক সপ্তাহ পরে আবার এই জিনিসটাকে রিভিশন দেন। রিভিশন হচ্ছে রিডিংয়ের মাধ্যমে নয়, বরং রিকলের মাধ্যমে আপনি কতটুকু মনে রাখতে পারছেন সেটা আপনি নিজেকে টেস্ট করবেন। আরেকটা মিস্টেক হচ্ছে আমাদের মাঝে কিছু ভুল আইডিয়া থাকে যেগুলোর উপর আমরা ইস্তেকামাত থাকি, মানে হচ্ছে মনে করি যে আমার এটাই ঠিক, অন্য যে কোনো নিউ কনসেপ্ট ঠিক নয়। বিশেষ করে নতুন জিনিস শেখার ক্ষেত্রে আমরা এই যে আগের যে ভুল আইডিয়াস আছে সেটাকে আমাদেরকে আনলার্ন করতে হবে, তারপর হচ্ছে আমরা সেই জিনিসটা, নতুন জিনিসটা শিখব। আরেকটি জিনিস হচ্ছে আমরা টেক্সট বুক পড়ি না, লেকচারগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করি না, এগুলো না করেই হচ্ছে আমরা হোমওয়ার্ক করতে যাই বা পরীক্ষা দিতে যাই। এটা একটা বিগ মিস্টেক আই থিঙ্ক। আচ্ছা, আপনি কি ধরেন সাঁতার না শিখেই কোথাও পুকুরে গিয়ে লাফ দিতে যাবেন? নিশ্চয়ই যাবেন না, কারণ আপনি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একই জিনিস এক্ষেত্রে ঘটতে পারে, যখন আপনি ঠিকমতো পড়লেন না, লেকচারে অ্যাটেন্ড করলেন না, তারপরে হচ্ছে নিচ থেকে পরীক্ষা দিতে চলে গেলেন, এটা আলটিমেটলি আপনার তেমন কিছুই শেখা হলো না। এবারে আমরা হচ্ছে শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সম্পর্কে আলোচনা করব। আমরা কোনো কিছু শিখতে গেলে আমাদের সবচেয়ে বড় বাধাটা কোথায়? আমরা হচ্ছে প্রোক্রাস্টিনেশন করি। আমরা কি করি? ধরেন এখন সেমিস্টার শুরু, আচ্ছা স্যার পড়াচ্ছে, ঠিক আছে আমরা এটা এখন না পড়ি, পরে পড়ব। তো কিছুদিন পরে যখন মিড টার্ম আসে তখন তড়িঘড়ি করে এক রাতে পড়ে আমরা পরীক্ষা দিই। হুইচ ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, যে আমরা আজকে পড়ব, কালকে পড়ব, এভাবে করতে করতে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত নিয়ে যাই। এটাকে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা বলে।
আমরা কেন প্রোক্রাস্টিনেশন করি এটা একটু বোঝার ব্যাপার আছে। সেটা হলো, আমরা যখন কোনো কিছু পড়তে যাই, বিশেষ করে জটিল কোনো কিছু, তখন আমরা একটু আনহ্যাপি ফিল করি। এই আনহ্যাপি ফিল করার ফলে আমরা কি করি, আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করি। ফোন যেহেতু হাতের কাছেই থাকে, আমরা সেগুলো ইউজ করা শুরু করি, যার ফলে আমাদের ফোকাস নষ্ট হয়। আলটিমেটলি আমরা হয়তো একটু হ্যাপি ফিল করি। ফলে কি হয় যে আমরা আলটিমেটলি যা শেখার আমরা শিখি না। এভাবেই আমাদের পুরো সময়টা চলে যায়। এভাবে দীর্ঘসূত্রিতা করতে করতে আমরা একসময় পরীক্ষা আমাদের কাছে চলে আসে। এই প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতাকে আমরা কিভাবে বিট করতে পারি? তা একটা খুবই ফেমাস একটা টেকনিক্স আছে যেটাকে বলে পমেডোরো টেকনিক্স। আইডিয়াটা এরকম যে আপনি 25 মিনিটের জন্য আপনার সকল ইন্টারাপশনস, মোবাইল ফোন থেকে শুরু করে যত ধরনের ইন্টারাপশনস হয় সেগুলো আপনি দূরে রাখবেন। তারপরে আপনি ঘড়ি ধরে, স্টপওয়াচ ধরে আপনি পড়া শুরু করবেন বা কাজ শুরু করবেন। টানা 25 মিনিট আপনি এই কাজটাতে বা এই জিনিসটা শেখার ক্ষেত্রেই আপনি কাজে লাগাবেন। যখন 25 মিনিট শেষ হয়ে গেল তখন আপনি উঠতে পারেন। উঠে আপনি একটা ব্রেক নিতে পারেন, 5 মিনিটস অর 2-3 মিনিটস যেটাই হোক। এটা জিনিসটা এরকম না যে আপনাকে একবারে 25 মিনিটই করতে হবে। আপনি একটু বেশি কম করতে পারেন, তবে 25 মিনিটটা আইডিয়াল। প্রোক্রাস্টিনেশন দূর করার আরও কিছু মাধ্যম আছে বা আরও কিছু টুলস আছে। সেটা 1 নম্বর হচ্ছে প্ল্যানার জার্নাল। আপনি প্ল্যান করতে পারেন আজকে কী পড়বেন, কালকে কী পড়বেন। এটার মাধ্যমে দেখবেন আলটিমেটলি, ধরেন আপনি 10টা জিনিস প্ল্যান করেছেন, আলটিমেটলি দেখবেন যে 5-6টা অন্তত হয়ে গেছে। কিন্তু এই প্ল্যানটা যদি না করতেন তাহলে মোটেও হতো না। আবার কারো ক্ষেত্রে রুটিন মাফিক জীবনযাপন করা একটা গুরুত্বপূর্ণ টুলস হতে পারে এই প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য। কেউ আছেন রুটিন খুব মেনটেন করতে পারেন, তাদের জন্য এইটা বেশ গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হতে পারে। তারপর হচ্ছে আমরা যে পমেডোরো টেকনিকের কথা বললাম, সেটা আপনি ইউজ করতে পারেন। যখন আপনি দেখছেন যে এটাও কাজ হচ্ছে না, তখন আমরা যে বলছিলাম যে 25 মিনিট আনইন্টারাপ্টেড কাজ করার পর বা পড়াশোনা করার পর আপনি নিজেকে একটা রিওয়ার্ড দেবেন, সেই রিওয়ার্ডটা আপনি ডিলে করলেন। এবারে আমরা কথা বলবো যে কোনো বিষয়ে এক্সপার্ট হতে গেলে কি লাগে। 1 নম্বর হচ্ছে, সেই বিষয়টার ক্ষেত্রে যত বেশি চাঙ্ক তৈরি করবেন তত বেশি আপনি সেই বিষয়টা সম্পর্কে জানবেন। ধরেন আপনি সাইকোলজি সম্পর্কে পড়াশোনা করবেন। সাইকোলজির যত ধরনের বেসিক কনসেপ্ট আছে প্রথমে আপনাকে সেটা ভালোভাবে জানতে হবে। জানার পরে এরপরে অন্যান্য যেসব অ্যাডভান্স আইডিয়াগুলো সেগুলো আপনি জানলেন। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিতে পারি ক্রিকেটের ক্ষেত্রে। যখন একজন ক্রিকেটার যখন খেলেন, যখন ব্যাটিং করেন, তখন উনি চিন্তা করেন না যে অফ সাইডে বল আসলে তিনি কিভাবে খেলবেন, লেগ সাইডে বল আসলে কিভাবে খেলবেন। এটা অটোমেটিকলি ওনার মধ্যে তৈরি হয়ে যায়। সেটা কিভাবে তৈরি হয়? এটা প্র্যাকটিসের মাধ্যমে। আপনি যত বেশি একটা জিনিস প্র্যাকটিস করবেন, যত বেশি জানবেন, ততই সে বিষয়ে আপনি মাস্টারি অর্জন করবেন। এক্সারসাইজের কথা আমরা আগেও বলেছি, এখনও আবার বলছি, এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এক্সারসাইজ করি তখন হ্যাপিনেস হরমোন রিলিজ হয়। এটা আমাদের ব্রেইনের নিউরনসগুলোকে সারভাইভ করতে সহায়তা করে। সো যারা এক্সপার্ট লার্নার হতে চায় তাদের জন্য এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আমরা কথা বলবো 10 রুলস অফ ব্যাড স্টাডিং, যে 10টা জিনিস আপনার স্টাডির জন্য খারাপ, উইচ উই কল ব্যাড স্টাডিং। একটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আগেও কথা বলেছি, তারপর আপনাদেরকে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। 1 নম্বর হচ্ছে প্যাসিভ রিডিং। আমরা যেটা করি যে কোনো কিছু একবার পড়লাম, তারপরে রিভিশন দেই, শুধু প্যাসিভ রিডিং করি। এটা দয়া করে করবেন না, এটার পরিবর্তে রিকল ইউজ করুন। 2 নম্বর হচ্ছে হাইলাইটিং। অনেক বেশি হাইলাইটিং আমাদের লার্নিংয়ের জন্য সহায়ক নয়, বরঞ্চ এটা খারাপ। সো যতই মিনিমাম হাইলাইট করা যায়, একটা স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি, সেটা হলো প্রত্যেক প্যারাগ্রাফে 1 লাইন আমরা হাইলাইট করব। আরেকটা হচ্ছে মেয়ারলি গ্ল্যান্সিং অ্যাট সলিউশনস। আমরা যেটা করি যে
বিশেষ করে যারা ম্যাথ এই রিলেটেড সাবজেক্টে পড়েন তারা হচ্ছে পরীক্ষার আগে বিভিন্ন প্রবলেমের সলিউশনগুলো দেখে যান পরীক্ষার হলে। আলটিমেটলি এই সলিউশন দেখার ফলে হয়তো কিছুটা উপকার হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই পরীক্ষার হলে গিয়ে ধরা খেতে হয়। আলটিমেটলি এই যে আপনি নিজে ম্যাথটা না করে, প্রবলেমটা সলভ না করে জাস্ট সলিউশন দেখে গেলেন, এটা আলটিমেটলি আপনার বেটার লার্নিং হলো না। তারপরে ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পড়ার জন্য ওয়েট করে থাকি। এটা আমার নিজেরও একটা ব্যাড হ্যাবিট ছিল। আই এম ট্রাইং টু চেঞ্জ ইট। যে কোনো কাজের ক্ষেত্রে একেবারে বা যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করা এটা একটা ব্যাড হ্যাবিট, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফিফথ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এটাও ম্যাথ টাইপের যেসব সাবজেক্টে যারা পড়েন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে আমরা যেই জিনিসটা, ধরেন আপনার ম্যাট্রিক্সের অঙ্ক ভালো লাগে, আপনি জাস্ট এটাই বেশি বেশি প্র্যাকটিস করেন। সো এই বেশি বেশি প্র্যাকটিসের ফলে একটার উপর বেশি ফোকাস হয়ে যাচ্ছে, অন্য যেসব কনসেপ্টগুলো আছে, অন্য যেসব প্রবলেমসগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করছি না। যেটাতে আমি অলরেডি এক্সপার্ট সেটাতে এত বেশি এফোর্ট দেওয়ার দরকার নাই, বরঞ্চ হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমসের দিকে আমরা মনোযোগ দেব। সিক্সথ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমরা গ্রুপ স্টাডি করতে অনেকেই ভালোবাসি, কিন্তু এটা হয় কি যে গ্রুপ স্টাডিটা একটা চ্যাট সেশনে তৈরি হয়, আড্ডার একটা সেশন তৈরি হয়ে যায়। সো আমরা এটা করব না। গ্রুপ স্টাডিটা অনেক বেশি ইফেক্টিভ যদি আপনি আসলেই গ্রুপ স্টাডি করেন। গ্রুপ স্টাডির মাধ্যমে অনেক ইনসাইট পাওয়া যায়, যেটা হচ্ছে আপনি নিজে একা পড়লে হয়তো পাবেন না। কারণ হচ্ছে এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে এক একটা জিনিস পড়ে, এক একভাবে বুঝে। যখন আপনি তাদের পার্সপেক্টিভটা জানবেন তখন আপনার আইডিয়াসগুলো আরও বেশি সলিড হবে। তারপরে আমরা হচ্ছে টেক্সট বুক পড়ি না। টেক্সট বুক না পড়ে স্লাইডস পড়ি, তারপরে হচ্ছে নোটস পড়ি। এটা কোনো একটা বিষয়ে আপনি মাস্টারি অর্জনের ক্ষেত্রে অন্তরায়। ইট ইজ এ ব্যাড স্টাডিং। আপনি ধরেন, এর আগেও আমরা এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনি সাঁতার না শিখেই তো পুকুরে লাফ দিতে যাবেন না। তো এটা অনেকটা এরকম যে আপনি টেক্সট বুক না পড়েই পরীক্ষা দিতে গেলেন, টেক্সট বুক না পড়েই সেই বিষয়ের মাস্টার হতে গেলেন, সেটা অবশ্যই একটা ব্যাড স্টাডিং। তারপরে 8 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে নট ক্লিয়ারিং কনফিউশনস। আপনার যে কোনো জিনিস পড়তে গেলে ডেফিনেটলি আপনার কনফিউশনস তৈরি হবে। সেই কনফিউশনসগুলো আপনি যদি আপনার সিনিয়র, আপনার প্রফেসর, টিচারদের কাছ থেকে ক্লিয়ার না করে নেন, তাহলে আলটিমেটলি আপনার লার্নিংটা সলিড হবে না। দিস ইজ ব্যাড স্টাডিং, নট ক্লিয়ারিং দ্য কনফিউশনস। 9th পয়েন্ট হচ্ছে থিঙ্কিং টু লার্ন ডিপলি উইথ কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনস। আমরা যেটা চিন্তা করি যে আমরা যখন পড়ি সাথে আমাদের পাশেই ফোন থাকে, ল্যাপটপ থাকে, কম্পিউটার থাকে, মেসেঞ্জারে একটা মেসেজ আসলো দেখলাম, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো দেখলাম, এবং আমরা চিন্তা করছি, আবার পড়ছিও, আমরা চিন্তা করছি যে আমরা অনেক কিছু শিখে যাচ্ছি। আসলে এটা হয় না। আপনি যখন এই কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনের মধ্যে থাকবেন তখন আপনার ডিপ লার্নিং হবে না। সো আমরা যখন পড়াশোনা করব এই ডিভাইসগুলো যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করব। 10th পয়েন্ট হচ্ছে নট গেটিং এনাফ স্লিপ। আমাদের অনেকেরই বাজে অভ্যাস হচ্ছে আমরা রাত 2টা-3টা বাজে ঘুমোতে যাই, যার ফলে আমরা যথেষ্ট ঘুমাতে পারি না। যখন আমরা পর্যাপ্ত না ঘুমাই এবং কাজে যাই সকালবেলায় বা ক্লাসে যাই, তখন দেখবেন আপনি মনোযোগ দিতে পারছেন না। সুতরাং আমাদেরকে এই কম ঘুমানোর প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। এবারে আমরা হচ্ছে 10 রুলস অফ গুড স্টাডিং নিয়ে কথা বলবো, যেগুলো আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে ইউজ করলে আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। এই বিষয়গুলো আমরা আগেও বলেছি, তারপরও আমরা আবার বলছি যাতে করে আপনার মাথায় ভালোভাবে গেঁথে যায়। 1 নম্বর হচ্ছে ইউজ রিকল। জাস্ট প্যাসিভলি রিড না করে আপনি চেষ্টা করুন, একটা পেজ পড়লেন বা একটা প্যারাগ্রাফ পড়লেন বা একটা আইডিয়া পড়লেন, একটা কনসেপ্ট পড়লেন, সেটা আপনি কতটুকু মনে করতে পারছেন। টেক্সটের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে চেষ্টা করুন যে মনে করার, যে আমি কতটুকু এটা ঠিক শিখলাম।
এই সেশনটাতেও আপনি চিন্তা করুন একটু পজ করে যে আপনি এতক্ষণ যা শুনলেন তা থেকে কি শিখলেন। তাহলে বোঝা গেল যে আপনি আসলেই কিছু শিখেছেন। ২ নম্বর পয়েন্ট হচ্ছে টেস্ট ইয়োরসেলফ। রিকল একটা টেস্ট হতে পারে। এছাড়াও ধরেন অঙ্কের ক্ষেত্রে আপনি চেষ্টা করলেন যে কোনো একটা প্রবলেম আপনি সলভ করতে পারছেন কিনা। সেটা যদি আপনি করতে পারেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই শিখছেন কিনা। ৩ নম্বর চাঙ্ক ইউর প্রবলেমস। কোনো একটা কিছু শিখতে গেলে, কোনো একটা সমস্যা সমাধান করতে গেলে আমরা যে এর আগে চাঙ্কিংয়ের আইডিয়া বলেছিলাম, এই বিষয়ে যত বেশি জানা যায়, যত বেশি চাঙ্ক তৈরি করা যায়, তাহলে হবে কি যে আপনি সেই সমস্যাটা সমাধান করতে, সেই কনসেপ্টটা বুঝতে আপনার জন্য সহায়ক হবে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে স্পেস ইওর রিপিটেশন। যে একটা স্টাডি সেশনে আপনি একটা জিনিস পড়তে গেলেন, একটা জিনিস নিয়ে কাজ করতে গেলেন, যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি পারছেন না, তারপরেও হচ্ছে আপনি বারবার চেষ্টা করছেন। এটা না করে আপনি একটু পজ নেবেন। যেমন আজকে একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছেন, আপনি সেটা বুঝছেন না, ঠিক আছে, ওকে আপনি রেখে দেন। তারপরে আপনি এটা কালকে আবার একটু কাজ করেন। কারণ হচ্ছে কি, এই সময়টাতে আমাদের মধ্যে, আমাদের ব্রেইনে ডিফিউজ মোড অফ থিঙ্কিং কাজ করে। এই ডিফিউজ মোড অফ থিঙ্কিং আপনাকে সহায়তা করবে যে কমপ্লেক্স বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন সেটা সমাধান করতে। সুতরাং আপনি যখন একটা পড়া পড়ছেন, আজকে একটু পড়লেন, কালকে আবার একটু পড়লেন, পরশুদিন আবার একটু পড়লেন, এরপরে আবার ১ সপ্তাহ পরে একটু দেখেন ওই জিনিসটা মনে করতে পারছেন কিনা। যদি না মনে করতে পারেন সে আবার একটু পড়েন, তারপরে আবার কিছুদিন পরে। এভাবে করলে হয় কি যে আপনার লার্নিংটা খুব সলিড হয়। আমরা কোরআনের হিফজের কথা বলেছিলাম, হিফজ মাদ্রাসায় যে প্র্যাকটিস করা হয়। পৃথিবীর কোনো বই তো মানুষ হিফজ করতে পারে না, কোরআন কেন পারে? এটা ডেফিনেটলি আল্লাহর রহমত। আর কোরআনের টেকনিকটা হচ্ছে এরকম রিকল, অনেক বেশি রিপিটেশন করা হয়। যেমন আমরা হচ্ছে কোনো একটা সূরা যখন শিখি, এটা আমরা নামাজে পড়ি, এটা আমরা ফ্রি টাইমে পড়ি, এটা আমরা ফজরের পরে পড়ি, যার ফলে এই এত বেশি রিপিটেশনের ফলে আমাদের মাথায় গেঁথে যায়। সো যত বেশি আপনি রিপিটেশন করবেন, তত বেশি হচ্ছে আপনার লার্নিংটা সলিড হবে। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে অল্টারনেট ডিফারেন্ট প্রবলেম সলভিং টেকনিক্স। এটা আমরা এর আগে বলেছিলাম, ধরেন আপনি ম্যাট্রিক্সের অঙ্ক পছন্দ করেন, আপনি এটাই বেশি বেশি করেন। এটা না করে হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমসের সলিউশন করেন। আপনি যখন ম্যাথ করছেন, আপনার হয়তো বীজগণিত বেশি ভাল লাগে, শুধু বীজগণিত না করে সাথে পাটিগণিতও করলেন, বীজগণিতও করলেন। এভাবে যখন বিভিন্ন প্রবলেম সলভিং আপনি করবেন, তখন হচ্ছে আপনার লার্নিংটা সলিড হবে। ৬ নম্বর হচ্ছে টেক ব্রেকস। সামটাইমস আমাদের পড়তে ভাল লাগছে না, আমরা তখন উচিত হবে হচ্ছে একটু ব্রেক নেওয়া। একটু ব্রেক নেওয়া মানে হচ্ছে যে আপনি ফোন দেখবেন, ফেসবুক ঘাঁটবেন, ইউটিউব ঘাঁটবেন, তা না। বরঞ্চ আপনি হচ্ছে একটু হাঁটতে গেলেন, একটু চা খেতে গেলেন, একটু কফি খেতে গেলেন, কারোর সাথে একটু কথা বললেন, তারপরে আবার এসে সে যে জিনিসটা শিখছিলেন বা পড়ছিলেন সেটা আপনি আবার করার চেষ্টা করলেন। তাহলে আপনার দেখা যাবে যে ওই যে ডিফিউজ মোড অফ থিঙ্কিং আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এবং পরবর্তীতে আপনার যে জিনিস শিখছেন, যে জিনিস করছেন, সেটা করা সহজ হবে। ৭ নম্বর হচ্ছে ইউজ এক্সপ্লেনেটরি কোয়েশ্চেনিং অ্যান্ড সিম্পল অ্যানালজিস। এক্সপ্লেনেটরি কোয়েশ্চেনিং মানে হচ্ছে, ধরেন আপনি একটা আইডিয়া শেখার চেষ্টা করছেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি ১০ বছরের একটা বাচ্চাকে এই আইডিয়াটা কিভাবে বোঝাতে পারবো। যখন আপনি এভাবে চিন্তা করবেন, তখন হলো আপনার ওই স্পেসিফিক আইডিয়া এবং কনসেপ্টকে অনেক বেশি ভালোভাবে জানতে হবে। তখনই হচ্ছে আপনি সহজ ভাষায় সুন্দরভাবে একটা ১০ বছরের শিশুকে আপনি শেখাতে পারবেন। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস। আমরা কনস্ট্যান্ট ডিস্ট্রাকশনের একটা সময়ে বসবাস করছি। আমাদের জন্য ফোকাস করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আজকে একটা কিছু করি তো কালকে একটা করি। আজকে একটা জিনিস চিন্তা করেছি করব, ফেসবুকে একটা ফ্রেন্ড দেখলাম অন্য কিছু করছে, আপনার কাছে মনে হলো যে ওটা তো বেটার, সো আপনি ওটা ট্রাই করলেন। সো
জিনিসটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রেও আমরা এরকম অনেক বেশি শিফট করি, আমাদের ফোকাসের যথেষ্ট ঘাটতি রয়েছে। তা আমরা ফোকাসটাকে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করব। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইট ইউর ফ্রগস ফার্স্ট। এই আইডিয়াটা হচ্ছে এরকম যে ধরেন যে কোনো কঠিন কাজ সবার আগে করা। দুইটা কাজ, একটা একটু সহজ আর একটা কঠিন। বা কোনো একটা জিনিস আপনি শিখছেন যেটা একটু কঠিন, আরেকটা জিনিস আছে যেটা সহজ। এরকম অবশ্যই হয় আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। কিছু চ্যাপ্টার থাকে অনেক কঠিন, কিছু চ্যাপ্টার থাকে সোজা। তো আমরা যেটা করব, কঠিন যে পার্টটা, কঠিন যে আইডিয়াটা সেটা আগে পড়ব এবং সহজটা পড়ে। এটার কারণ আছে, এটা একটা সায়েন্টিফিক কারণ আছে। সেটা হচ্ছে আপনি যে কঠিন যে কনসেপ্টটা নিয়ে কাজ করছেন বা পড়ছেন তখন পারছেন না, তখন আপনি কি করবেন, আপনি ব্রেক নিয়ে সহজটা করবেন। ইতিমধ্যে আপনার ব্রেইন কিন্তু ডিফিউজ মোডে থাকবে এবং ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে থাকবে। আলটিমেটলি পরবর্তীতে আপনি যখন এটা পড়তে যাবেন বা করতে যাবেন তখন এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে মেক এ মেন্টাল কন্ট্রাস্ট। মেন্টাল কন্ট্রাস্টটা হচ্ছে এরকম যে আপনি যে জিনিসটা শিখছেন সেইটার এন্ড রেজাল্ট কী, এটা শেখার ফলে আপনি কি বেনিফিট পাবেন, সেটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার লার্নিংটা অনেক বেশি ইজি হবে। যেমন কথা আপনি ধরেন ভালো করে পড়াশোনা করছেন, আপনি কেন করছেন, আপনি হচ্ছে জিপিএ 5 পাবেন। জিপিএ 5 পাইলে কি হবে, আপনার ভালো লাগবে, মা বাবার খুশি হবে। এই মা বাবা যে খুশি হবে, মা বাবার যে একটা স্মাইলিং ফেস আপনার মাথায় রাখেন, এটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে যে আপনাকে পড়াটা ভালোভাবে পড়তে। এই পর্যায়ে যে এই সেশন থেকে আপনি কোন 3টা জিনিস আপনি নিতে পারেন যেটা আপনি আপনার সারা জীবনের জন্য কাজে লাগাতে পারেন, এই টেকওয়েজটা আমার নিজের জন্য। 1 নম্বর হচ্ছে ইউজ রিকল। যাই কিছু করব আমরা রিকল করার চেষ্টা করব। যত বেশি রিকল করার চেষ্টা করব তত বেশি আমাদের লার্নিংটা সলিড হবে, তত বেশি আমরা ভালো লার্ন করতে পারবো। 2 নম্বর হচ্ছে স্পেস ইওর রিপিটেশন। একটা সেশনে একটা জিনিস বারবার বোঝার চেষ্টা না করে, বারবার পড়ার চেষ্টা না করে, আপনি আজকে একটু পড়েন, কালকে একটু পড়েন, পরশু একটু পড়েন, এভাবে দেখবেন আস্তে আস্তে জটিল বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড কি টেকওয়ে। থার্ড যে কি টেকওয়ে হতে পারে, মিনিমাইজ ডিস্ট্রাকশনস। আপনার ডিজিটাল ডিভাইস, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো থেকে যত দূরে থাকতে পারবেন ততই আপনার লার্নিংয়ের জন্য এটা সহায়ক হবে। এটা অত্যন্ত কঠিন, এটা আপনার আমার সবার জন্য অনেক কঠিন, কিন্তু আপনি যদি ভালো শিখতে চান, ভালো জানতে চান, ভালো কিছু করতে চান, ক্যারিয়ারে আপনি কোনো একটা বিষয়ে এক্সপার্ট পারসন হতে চান, আপনি টু গো পারসন হতে চান, হ্যাঁ, তাহলে আপনি যদি রেকগনিশন চান তাহলে আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে। আজকাল ইন্টারনেট ফাস্টিং নামে একটা কনসেপ্ট দেখা যায়, এটাও মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারেন। যে মাঝে মাঝে চিন্তা করলেন, আচ্ছা আমার তো পরীক্ষা, আমি তাহলে এই 3 দিন বা এই 5 দিন আমি পুরো একেবারে ইন্টারনেট থেকে দূরে থাকব, আমি জাস্ট হয়তো জরুরি কলের ক্ষেত্রে ফোন ব্যবহার করব, এরকম কিছু করতে পারেন। এই 3টা কি টেকওয়ে আপনি আজকের এই সেশন থেকে নিতে পারেন। ধরেন আপনি মনে করলেন, আচ্ছা বাদ দেন, আমি 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 এত কিছু, এত 3টা আমি নিতে চাই না, আমি একটা নিব। তাহলে আমি বলবো যে আপনি এই সেশন থেকে অনলি সিঙ্গেল টেকওয়ে আপনি যদি নিতে চান সেটা হচ্ছে রিকল। আপনি কোনো কিছু পড়লেন, কোনো কিছু শিখলেন, সেটা পরবর্তীতে আবার একটু মনে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার লার্নিংটা অনেক বেশি সলিড হবে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এবং আমাকে যাই কিছু পড়ি, শিখি, কাজ করি সেটা যাতে ভালোভাবে শিখতে পারি সেই তৌফিক দান করুন। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।